জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছেন, নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন। বড় কিছু আসছে, বড় ঘটনা ঘটবে, আমরা এইভাবে বাংলাদেশকে যেতে দেব না। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, বড় সড়ো কিছুর ডাক আসবে। এই হায়নাদের, এই রাজাকারের বাচ্চাদেরকে এই দেশ থেকে রিমুভ করব এবং আপনাদের ঐক্যবদ্ধ শক্তি আমাদের সবচাইতে বড় সম্পদ, আমাদের সবচাইতে বড় সম্পদ। বঙ্গবন্ধুর দুই কন্যা, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত, তার কনিষ্ঠ কন্যা জীবিত, এখনো তারা আছেন আমাদের বুকের ভেতর। সবচাইতে বড় সাহস এবং সবচাইতে বড় সম্পদ তারা। বাংলাদেশ আওয়ামী লীগের যত শুভানুধ্যায়ী আছেন, কর্মী আছেন, যত নেতৃবৃন্দ আছেন, যারা আছেন পৃথিবীর যেই জায়গা থেকে শুনছেন, আপনাদেরকে আমি একটা কথা স্পষ্ট জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভব রকমের শক্ত আছেন। তিনি মানসিকভাবে এত বেশি চাঙ্গা আছেন, তিনি মানসিকভাবে এত শক্তিশালী আছেন যে আমরা যখন ভেঙে পড়ছি, আমরা যখন কাতর হয়ে গেছি তার কাছে, তখন তিনি শুধু একটা কথা বলছেন, অস্থির হয়েও না, অস্থির হয়েও না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো। উনি সবসময়, উনি এত স্ট্রেংথ ওনার গলার ভয়েস। আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি, গত 5ই অগাস্টের পর থেকে বারবার করে বলে এসেছি, আমরা সব হারাতে পারি। এই 32 নম্বরের ঘটনা যা ঘটেছে, এটা তো তারা এখন ভেঙেছে, এর আগে তো পুড়িয়ে দিয়ে শেষ করে দিয়েছে। হয়তো বা তারা আরো ভয়ঙ্কর অ্যাটাক করবে, তারা টুঙ্গিপাড়াতে যাবে, বঙ্গবন্ধুর সমাধি অ্যাটাক করবে, যা যা আছে, যেসব চিহ্ন আছে সবখানে। আজকের এই ভিডিও করবার আমার উদ্দেশ্য হচ্ছে দুটা মেসেজ দেওয়া। সেটা হচ্ছে, নেত্রী যতদিন পর্যন্ত জীবিত আছেন, যতদিন পর্যন্ত শক্ত আছেন, আমাদের কাছে এর থেকে বড় সম্পদ নেই। নেত্রী বেঁচে আছেন, নেত্রী যদি বেঁচে থাকে, এই দেশ আমরা রিগেইন করব, এই দেশ আমাদের হবে। আমাদের ভেতর মুক্তিযুদ্ধের সমস্ত স্পিরিট বিদ্যমান। মুক্তিযোদ্ধারা যা করেছে, এটা আমাদের জন্য স্ট্রেইট ওয়ে একটা যুদ্ধ। দ্বিতীয় মেসেজটা হচ্ছে, পৃথিবীর যেই প্রান্তে আপনারা যারা যারা আছেন, আমাদের অসংখ্য গুণমুগ্ধ মানুষরা রয়েছেন, অসংখ্য ভোটাররা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, যারা পড়াশোনা করছেন, চিন্তা করছেন, যারা কখনো রাজপথের আন্দোলনে আসেননি, যারা নীরবে নিজেদের মতন থাকেন, কিন্তু ভোটের সময় নৌকাকেই ভোট দিয়ে যান। আজকে আমাদের সেই লাইফ লাইন ইউজ করবার সময় এসেছে। পৃথিবীর যেই প্রান্ত থেকে যত রকমের পেশাজীবী আছেন, পৃথিবীর যে কোনো জায়গাতে, আপনারা নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন। কিভাবে? ধরা যাক মধ্যপ্রাচ্যে, ওয়েস্টে, এশিয়াতে, ফার ইস্ট এশিয়া, যেসব যত জায়গা আছে, আফ্রিকাতে যত বাঙালি আছে, যারা মুক্ত বুদ্ধির, মুক্ত চর্চার, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের পক্ষের, আপনারা সবাই নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন, আলোচনা শুরু করুন। আপনারা জুম মিটিং করতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন। এমনও মানুষ আছেন যারা পরিস্থিতি দেখছেন, তারা নামেননি। আমাদের যারা বাংলাদেশে গৃহবধূরা আছেন, সাধারণ মানুষরা আছেন, ছাত্ররা আছেন, যারা নীরবে এসব দেখে কাঁপছেন কালকে রাত্রে থেকে, কিন্তু কথা বলতে পারছেন না। সবাই নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ হন, নিজেদের ভিতরে মিটিং করেন। আপনাদের জন্য টেকনোলজি এমন ভাবে আছে, জুমে মিটিং করতে পারেন, হোয়াটসঅ্যাপে মিটিং করতে পারেন, বোটিংয়ে মিটিং করতে পারেন, সিগন্যাল আছে, টেলিগ্রাম আছে, যেভাবে পারেন, ইমেইল আছে। সবাই সবার সাথে যোগাযোগ রাখুন। প্রত্যেকে এখন ঐক্যবদ্ধ হওয়া শুরু করেন। একটা জায়গাতে চলে যান যে আপনারা আছেন, আপনারা দেশনেত্রী, জননেত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছেন, নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন। বড় কিছু আসছে, বড় ঘটনা ঘটবে, আমরা এইভাবে বাংলাদেশকে যেতে দেব না। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, বড় সড়ো কিছুর ডাক আসবে। এই হায়নাদের, এই রাজাকারের বাচ্চাদেরকে এই দেশ থেকে রিমুভ করব এবং আপনাদের ঐক্যবদ্ধ শক্তি আমাদের সবচাইতে বড় সম্পদ। আবারও বলছি 32 পুড়েছে, ধরা যাক সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমাদের কার্যালয় হয়তো বা ভেঙে দেবে, আমাদের টুঙ্গিপাড়া ভেঙে দেবে, সমস্ত কিছু। ওরা আমাদের ভেতর একটা ভয় লাগাতে চায়। আপনারা তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দেশনেত্রী কিভাবে গতকালকে এই ঘটনার মধ্যে দিয়ে স্ট্রেংথ রেখে বক্তৃতা দিয়ে গেছেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের সবচাইতে বড় সম্পদ
বঙ্গবন্ধুর 2 কন্যা, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত, তার কনিষ্ঠ কন্যা জীবিত, এখনো তারা আছেন আমাদের বুকের ভেতর। সবচাইতে বড় সাহস এবং সবচাইতে বড় সম্পদ তারা। একদম ভাঙার কিছু নেই। 75-এর পর আমরা দেখিনি, 21 বছর আমরা সহ্য করিনি, আবার আসবো, আবার আসবো, এই দেশের শাসন ক্ষমতাতে আসবো, এই দেশকে রিগেইন করব, এই দেশে এইসব হায়নার বাচ্চাদের একদিন বিচার হবে। শুধু এই সংকল্পে সবাই যে যার জায়গা থেকে ঐক্যমত্য হন। ধরা যাক ডালাসে আছেন, টেক্সাসে আছেন, নিউ ইয়র্কে আছেন, লন্ডনে আছেন, ম্যানচেস্টারে আছেন, জোহান্সবার্গে আছেন, মধ্যপ্রাচ্যের দুবাইতে আছেন, সৌদি আরবে আছেন, রিয়াদে আছেন, সেউলে আছেন, সিডনিতে আছেন, মেলবোর্নে আছেন। স্টুডেন্টরা, পেশাজীবীরা, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, ব্যারিস্টাররা, লয়ার্সরা, যে যেই পেশাতে আছেন সবাই একসাথে হন। আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপ করতে পারেন, জুমে গ্রুপ করতে পারেন। আপনাদের যে কোনো আলাপে আলোচনাতে আমি আছি, আমি আপনাদের সাথে আছি, আমরা সবাই আছি। এই ভিডিওর নিচে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন। যদি কোনো ধরনের প্রয়োজন হয় আমরা একসাথে কাজ করব। সারা পৃথিবী থেকে মানুষ ঐক্যবদ্ধ হন। এই হায়নার বাচ্চাদেরকে, রাজাকারের বাচ্চাদেরকে আমরা এই দেশ থেকে নির্মূল করব। আমরা আমাদের কর্মসূচি হাতে নিয়েছি, অনেক বড় কিছু হচ্ছে। থাকুন আমাদের সাথে। অনেক 5ই আগস্ট একদম সাজানো গোছানো একটা বাড়ি যখন প্রথম ভাঙা শুরু করলো, তখন যতটা সিনেম্যাটিক লাগছিল, কাল অন্ধকার ভাঙা বাড়ির মধ্যে ঢুকে একদল লোক অকারণে বাড়ি দিচ্ছে, ভাঙছে, লাথি মারছে, সেটা দেখলাম যে অতটা সিনেম্যাটিক লাগছে। 32 নম্বরের বাড়ি ভেঙে দিয়েছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। খুব ভালো হয়েছে, রাগ মিটেছে। এই রাগ, এই ঘৃণা কোনোদিন মিটবে? আচ্ছা, ইউনূস সরকার কি জানে এই বাড়ি ভাঙা কর্মসূচি কয়দিন চলবে? আরেক দেশে বসে শেখ হাসিনা ভার্চুয়ালি একটা বক্তৃতা দেবেন। তো আপনি আপনার টাকায় কেনা এমবি খরচ করে ওই বক্তৃতা না দেখলে উনার আর কোনো রেলেভেন্স, মানে কোনো অস্তিত্বই থাকে না, উনি দেশে আর কোনো ব্যাপারই হয়ে ওঠেন না। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, আমি দেখি শেখ হাসিনার বক্তৃতা একসঙ্গে 2.5 লাখ বোকা বাঙালি বসে দেখছে। তো আমি শেখ হাসিনার বক্তৃতা শুনি নাই, আমি গেলাম 32 নম্বরের বাড়ি ভাঙা দেখতে, এবং গিয়ে দেখি একদল লোক ওই ভাঙা বাড়িতেই, ভাঙা দরজা জানালা এগুলোতে লাঠি দিচ্ছে, উন্মত্তের মতো বাড়ির বিভিন্ন অংশে গিয়ে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে এবং ধর্মীয় অধর্মীয় নানা রকম স্লোগান দিচ্ছে। তরুণের খুবই রাগ, মানে তরুণেরা খুবই রাগ তখন। তো সেখান থেকে লাইভ করছেন যে সাংবাদিক, সেই সাংবাদিক বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ, তিনি আজকে স্ট্যাটাস দিয়ে দিয়েছেন ফেসবুকে যে আজ বাংলাদেশ থেকে, মানে কাল রাতের কথা বলছি, যে ফ্যাসিবাদের সকল চিহ্ন নাকি মুছে যাবে। যাক বাবা, আমি তখন নিশ্চিত হলাম যে তার মানে এটাও বিপ্লবের অংশ। তো আমি বললাম বিপ্লব দীর্ঘজীবী হোক বলে আমার কিছু কাজ টাজ ছিল, আমি সেসব কাজ টাজ করা শুরু করলাম। কিন্তু দেখলাম যে 5ই আগস্ট একদম সাজানো গোছানো একটা বাড়ি যখন প্রথম ভাঙা শুরু করলো, তখন যতটা সিনেম্যাটিক লাগছিল, কাল অন্ধকার ভাঙা বাড়ির মধ্যে ঢুকে একদল লোক অকারণে বাড়ি দিচ্ছে, ভাঙছে, লাথি মারছে, সেটা দেখলাম যে অতটা সিনেম্যাটিক লাগছে না। তো আমি ভাবলাম যে কিছু লাইট লাগালে ভালো হতো, কারণ লাইট লাগালে চেহারাগুলো চেনা যেত যে কে এই বীর বিপ্লবীরা যারা আমাদের পক্ষে ফ্যাসিবাদের চিহ্ন মুছে দিতে গেছে। এবং তারপর ধরেন এর আরেকটা দিকও আছে, যে যে 3 জন মন্ত্রী হয়েছে আর হাসনাত সার্জিস, এই 5 জন ছাড়া আমরা তো বিপ্লবের বীর যারা, তাদের কাউকে আসলে এখনো আর চিনে উঠতে পারলাম না, মানে তারা কতগুলো অপরিচিত মুখই থেকে গেলেন। কাজে আমার খুব ইচ্ছা হচ্ছিল যে কিছু লাইট লাগিয়ে যদি ওনারা ভাঙতেন, তখন লাইভে গেলে তখন দেখে আরো আরাম পাওয়া যেত। আর ভাঙা বাড়িতে মানে লাঠালাঠি সেগুলো অত ভালো লাগছিল না আর দেখতে। তো আমার কিছু কাজও ছিল, আমি রাখলাম, আমি আপাতত ঠিক করলাম যে আর দেখবো না, আমি কাজে বের হলাম। বের হয়ে কয়েক ঘন্টা পরে ফিরলাম, ফিরে আমার মনে হলো দেখি তো এখন কি হচ্ছে, কদ্দূর ভাঙাভাঙি হলো, কি নিউজ হয়েছে। দেখতে গিয়ে দেখি এবার আগুন লাগিয়ে দিয়েছে, আলো আর আলো। খুবই ভালো কথা, আলো আর আলো। কিন্তু আমার একটা চিন্তা হলো, কারণ আপনাদের মনে থাকবে যে 5ই আগস্টের পরে অনেক কলকারখানায় যখন ওই যে আগুন দিতে গেছে, আগুন দিয়েছে কিন্তু লুটপাট তখনও শেষ হয় নাই ভেতরে। বাইরে একদল বিপ্লবী আগুন দিয়েছে, ভেতরে আরেক দল বিপ্লবী লুটপাট করছে। তো তখন কিছু বিপ্লবী ভিতরে মারা গেছেন। তো আমার ভীষণ চিন্তা হলো এই তরুণদের জন্য, যে এরা যদি এখন ভিতরে মারা যেয়ে থাকেন, কিন্তু ভাগ্যিস, মানে এটা তো ভাঙা বাড়ি, কারখানার মেশিনও নাই, লোহা লক্করও নাই, আবার ব্রা
পাঙ্গাস মাছ, জামদানি শাড়ি, কিচ্ছু নাই এই বাড়ির ভিতরে। কাজে এবার দেখা গেল যে কেউ আহত হলেন না, আগুন যখন জ্বলছে তখন সবাই বাইরে। তো আমি হাফ ছেড়ে বাঁচলাম। আমার তখন আবার অন্য চিন্তা মাথায় আসলো। আমার মাথায় আসলো যে আগুন দিয়ে কি এই ইটের বাড়ি, মানে এটা তো শক্তপোক্ত বাড়ি, টিনের বাড়ি বা ছনের বাড়ি তো না, মানে এই বাড়িকে আসলে শুধু আগুন দিয়ে ভেঙে ফেলা যাবে কিনা, মানে এর জন্য তো আরো বড় মেশিন দরকার। তো আমি তারপরে ভাত খেতে বসলাম এই চিন্তা করতে করতে, এবং ভাত খেলাম। ভাত খেয়ে উঠে ইউটিউবে একটা নাটক দেখলাম, বাংলা নাটক। তো এই নাটকটা দেখলাম, নাটক দেখা শেষ করলাম। শেষ করে আমি ভাবলাম যে দেখি কি হলো, আগুনে কি কদ্দূর পড়লো, কিরকম ছবি আসলো। তো দেখতে ঢুকেছি, ঢুকে দেখি এবার বুলডোজার এসেছে। তো খুবই ভালো কথা। এবং এর মধ্যে খবরের কাগজে পড়লাম যে সেনাবাহিনী এসেছিল, কিন্তু তারা তরুণ সমাজের সামনে দাঁড়াতেই পারে নাই। হ্যাঁ, তো আমরা তো এইরকম দুর্দমনীয় পিছু না হটা তরুণ সমাজই চেয়েছিলাম। কাজে আমি অনলাইনে ঢুকে যখন দেখলাম বুলডোজার চলে এসেছে, আমি বললাম সাব্বাস বাঙালি, সরি, বললাম সাব্বাস বাংলাদেশি। নিশ্চয়ই এরপরে দেশে বিনিয়োগের বন্যা বয়ে যাবে, এরপরে নিশ্চয়ই শান্তি সুখের বন্যা বইবে, চাকরির পর চাকরি, আর বৈষম্যহীনতার পরে বৈষম্যহীনতা আসবে। 71% বিনিয়োগ তো কমে গেছে, আপনারা বোধহয় জানেন। বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ নাই, মানে কে দোকানপাটি চালাতে পারছে না, মানুষ কে ব্যবসা বাণিজ্য করবে ওই দেশে। তো এই অবস্থায় দেশের কাজ করতে করতে ছাত্র তরুণরা তো শিক্ষা প্রতিষ্ঠানেও ফিরতে পারছে না। কাজে প্লিজ ভেঙে দিন, গুড়িয়ে দিন, পুড়িয়ে দিন। আর নতুন নেতাদের যে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, ওই যে কথায় কথায় বলেন প্রয়োজনে শহীদ হয়ে যাব, শাহাদা বরণ করতে হবে আপনাদের, আমার আসলে এই কথাটা ভালো লাগে না। এই কথাটা শুনলে আমার একটু ভয় ভয় লাগে, কারণ তরুণদের তো এখনো অনেক কাজ বাকি, কত কিছু ভাঙতে হবে, কত মানুষকে পিটিয়ে মারতে হবে। দেখেন এই বাড়িটাই কালকে সেই সন্ধ্যা থেকে শুরু হয়েছে ভাঙা কার্যক্রম। হ্যাঁ, মানে সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে, ভাঙা শেষ হচ্ছে না। লাঠি দিয়ে ভাঙা হলো, আগুন দেওয়া হলো, 5ই আগস্টে কিছু ভেঙে রাখা হয়েছে, তারপরে বুলডোজার আনা হলো, তারপরেও মানে এত ঘন্টা লেগে যাচ্ছে। কাজে তরুণদের কিন্তু অনেক কাজ বাকি। দেখবেন যে মানে কে কি লিখলো, কে কোথায় গান গাইলো, কে কোথায় নাটক করলো, কে কোথায় ফুটবল খেললো, কোন শিশু কি বই পড়লো, মহিলারা কি পোশাক পরলো, এই প্রত্যেকটা বিষয় আসলে দেখে রাখার কাজ কিন্তু তরুণ সমাজের, এবং তরুণদের কিন্তু এই দায়িত্ব নিতে হবে। এবং আমি নিশ্চিত যে কোনো না কোনো ক্রাইটেরিয়ায়, কোনো না কোনো সূচকে বাংলাদেশের সব মানুষকে শাস্তির আওতায় আনা যাবে, এবং তাদেরকে হয় পিটিয়ে শাস্তি দিতে হবে, না হলে তাদের বাসভবন ভাঙতে হবে, গুড়িয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে, আগুন দিতে হবে, ধ্বংস করে দিতে হবে। এই কাজ বাকি রেখে আসলে শাহাদা বরণ, শহীদ হওয়া চলবে না, অকাতরে প্রাণ দিলে চলবে না। আর আমার মতো যারা আপনাদেরকে সাবাসী না দিয়ে পারছি না, এই তরুণ দলকে, বিপ্লবী তরুণদের সাবাসী যারা দিতেই চাই, কারণ এই যে 15, 16, 20 ঘন্টা ধরে একটা বাড়ির পিছে আপনারা লেগে আছেন, বাড়িটা ভেঙেই যাচ্ছেন, ভেঙেই যাচ্ছেন, এমনকি দেশে দেশে যে শান্তি রক্ষায় যায় আমাদের সেনাবাহিনী, তারা পর্যন্ত আপনাদের সামনে গিয়ে পিছু হটে এসেছে, আপনাদের মনের রাগ প্রশমনে কোনো সহায়তা করতে পারে নাই। দেখেন, এখন আমি তখন ভাবি যে রানা প্লাজা দেখে যে বিদেশিরা অর্ডার বন্ধ করে দিয়েছিল আমাদের গার্মেন্টসে, এবার কি তারা অর্ডার দিতে থাকবে গার্মেন্টস গুলো, নাকি আসলে ওই যে গত কয়েক মাস ধরে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তানে নাকি আমাদের অর্ডার চলে যাচ্ছে, হয়তো আমাদের কিছু অর্ডার চলে যাবে। এই বাড়ি ভাঙা দেখে লোকে কি মানে ডলারের পর ডলার, পাউন্ডের পর পাউন্ড নিয়ে আমাদের দেশে আসবে সহায়তা দিতে কিংবা বিনিয়োগ করতে? আপনাকে আমাকে গণতন্ত্রের বিরাট ঝান্ডাধারী বলে স্বীকৃতি দেবে তো পৃথিবীর মানুষ? আমার কিন্তু আসলে চিন্তা এগুলো নিয়ে, যে আমি আসলে গণতন্ত্রের ঝান্ডাধারী হিসেবে স্বীকৃতি চাই, নাকি আমাকে সারা দেশ ধরে 6 মাস ধরে ভাঙ্গাভাঙ্গি চালিয়ে গিয়ে দেশটাকে পশ্চিমের ষড়যন্ত্রে আর তাদেরই চোখে যেভাবে সিআইএ, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পৃথিবীর বেশিরভাগ দেশকে একেবারে তছনছ করে ফেলেছে, শত শত বছরের ঐতিহ্য দূরে ঠেলে তারা এখন বহু বহু বছর ধরে গৃহযুদ্ধময়, মানে এক দল আরেক দলের সাথে লড়াই করছে, ভাঙা দালান, বিধ্বস্ত বাড়ি, লাশের স্তূপ, অবিশ্বাস, অশিক্ষা, ক্ষুধা, অপুষ্টির দেশে পরিণত করেছে। সেই সারিতে নিয়ে আমাদের দাঁড় করাচ্ছে না তো? না, আমাদের আসলে আর ফেরার উপায় নাই। আজকে রাগ উঠলে বরং কাকে পেটাবেন, কার বাড়ি ভাঙবেন, আর কার বাড়ি ভাঙার যুক্তি খুঁজে পাবেন সেটা নিয়ে ভাববেন।
কারণ আসলে একজন শিশুও বাদ যাবে না। ওই যে বলে না, বাদ যাবে না একটি শিশুও। কোনো না কোনো ক্রাইটেরিয়ায়, কোনো না কোনো সূচকে ধীরে ধীরে সবাই উঠবো ওই তালিকায়। আমি কথা দিলাম আপনাদেরকে, আগে রাখবো